আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। আশা করি থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন। তো তারপরেও একটু বলে নেই যে আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্ট টপিকের উপর কিন্তু তৈরি করা হয়েছে। তো শুরুতেই আমি বলে নিচ্ছি। আর স্টার্টিংয়ে আরেকটা বিষয় বলে নিতে চাই যে এটা সম্পূর্ণই হচ্ছে আমাদের নিজস্ব ধারণা, ঠিক আছে? আমাদের টিমের অনুসারে। তো এখানে অনেক ধরনের টপিক হয়তো আপনার হচ্ছে মানে ভুল ত্রুটি বা এই সেই এরকম কিছু হতেই পারে, স্বাভাবিক। আমরাও হচ্ছে মানুষ বলে কথা, স্বাভাবিক। কেউ ভুলের তো আর ঊর্ধ্বে নয়। তো কোনো কিছু যদি আপনার বিরক্ত বোধ হয় বা হচ্ছে যদি এরকম মনে হয় যে না এখানে হচ্ছে আরেকটু কি বলে অ্যাড করা উচিত ছিল বা হচ্ছে এটা বলা উচিত হয়নি, তো আপনার মতামত আপনি হচ্ছে কমেন্টে জানাতে পারেন আমাদের, ঠিক আছে? আর এছাড়া হচ্ছে যদি বেশি ভুল হয়ে থাকে বা হচ্ছে কোনো বিষয়ে অসন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে তার জন্য আমরা শুরুতেই দুঃখ প্রকাশ করতেছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত থাকব। আর অবশ্যই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন, ঠিক আছে? তো আর যাই হোক, তো আজ তাহলে শুরু করতেছি আজ আমাদের ভিডিও। তো ভিডিও টপিকটা হচ্ছে আমাদের যে বোর্ড বইগুলো নর্মাল ভাবে পড়ানো হয়, অর্থাৎ এনসিটিভির তরফ থেকে আমাদের যে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 এর যে বোর্ড বইগুলো আছে, সেই বোর্ড বই নিয়েই হচ্ছে আলোচনা করব। অর্থাৎ বোর্ড বইয়ের কি কি ধরনের সমস্যা আছে, এবং শুধু যে আমরা সমস্যাগুলো নিয়েই যে কথা বলবো বিষয়টা কিন্তু এরকম না। সমস্যার পাশাপাশি এর সম্ভাব্য কি ধরনের সমাধানও হতে পারে, এই বিষয়গুলো নিয়েও হচ্ছে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারণ হচ্ছে নতুন স্বাধীনতা, নতুন সরকার, এবং পাশাপাশি তাহলে আমাদের এডুকেশন সিস্টেমটাও অবশ্যই চেঞ্জ হওয়া উচিত আমার কাছে মনে হয়, ঠিক আছে? কারণ আমরা আর কত 2012 সালের সিলেবাস পড়ব? কারণ যুগোপযোগী কিছু সিদ্ধান্ত অবশ্যই নেওয়া উচিত। কারণ আমাদের বিশ্ব বাজারে যদি আমরা হচ্ছে শিক্ষার্থীরা যদি মেলে ধরতে চায় নিজেদেরকে, তাহলে অবশ্যই আমাদের আমার কাছে মনে হয় যে হচ্ছে আমাদের অবশ্যই এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করা লাগবে। আর যার কারণে সর্বপ্রথম আমাদের স্টেপ হওয়া উচিত যে আমাদের বোর্ড বইগুলোর সমস্যাগুলো খুঁজে বের করা এবং এর সমাধান করা, ঠিক আছে? ওকে, তো আর দেরি না করে তাহলে শুরু করতেছি। আজ আমাদের শুধু মানে সমস্যা এবং হচ্ছে সমাধানগুলো নিয়ে আলোচনা করব। তো এরকম ৬টি ইনশাল্লাহ সমস্যা আমি বের করেছি যেটা আমার কাছে মনে হয়েছে। তো আমি রং হতে পারি কিছু কিছু বিষয়, তো অবশ্যই হচ্ছে এর কারেকশন আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা করে দিয়েন, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে সমস্যাতে যাচ্ছি। সমস্যা নাম্বার ১, যেটা আমাদের মনে হয়েছে যে আমার কাছে যে এটা হইতে পারে, ঠিক আছে? ওকে, তো সমস্যা নাম্বার ১ এ যাচ্ছি। তো সর্বপ্রথম যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট না করা। ঠিক আছে? গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট বলতে আমি এখানে কোনটা বুঝিয়েছি সেটাও একটু বলে নেই। অনেকের হচ্ছে কনফিউজড হয়ে যেতে পারেন যে গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট আবার কি? আচ্ছা, তথ্য মানে নরমাল ভাবে আমরা তো জানি যে আমাদের বোর্ড বইয়ের মধ্যে অর্থাৎ বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক তথ্য কিন্তু থাকে। যেমন বাংলা বইয়ের মধ্যে বাংলা গল্প, কবিতা, তারপরে হচ্ছে আপনার কি বলে আনন্দ পাঠ রয়েছে। তো এই ধরনের সবকিছু একেকটা সাবজেক্টের উপর ভিত্তি করে একেকটা একেক তথ্য কিন্তু থাকে নরমাল ভাবে, ঠিক আছে? কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমরা যদিও হচ্ছে নতুন আগের সরকার এসে কিন্তু নতুন কারিকুলাম কিন্তু এসেছিল। কিন্তু নতুন কারিকুলামের মধ্যে অনেক সমালোচিত কিন্তু ছিল, ঠিক আছে? আলোচনার থেকে সমালোচনা কিন্তু বেশি হয়েছিল। তো তার ক্ষেত্রে অনেক কারণও কিন্তু আছে। যাই হোক, সেই বিষয়ে না যাই। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমরা আবারও ২০১২ সালের যে কারিকুলাম সেখানে কিন্তু ফেরত গিয়েছি। তবে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যেটা লক্ষণীয় আমার কাছে মনে হয়েছে যে ২০১২ সালের সিলেবাসে গিয়েছি, ভালো কথা। এখন আমরা হচ্ছে এই বইগুলোর ক্ষেত্রে কিছু কিছু ইনফরমেশন, অর্থাৎ বিশেষ করে কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে আইসিটি, তারপরে হচ্ছে আপনার বিজ্ঞান রিলেটেড যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমি নবম দশম শ্রেণীর কথা বলা হচ্ছে। নবম দশম শ্রেণী, এমনকি হচ্ছে যদিও ইন্টারে আমাদের তেমন বোর্ড বই তেমন একটা পড়ানো হয় না, বিষয়ভিত্তিক খুবই কম। তবে হ্যাঁ, 9-10 এর কথা যদি বিশেষ করে বলতে যাই, তাহলে কিন্তু ওই বইগুলো বিশেষ করে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত শিক্ষণীয় ব্যাপারগুলো আছে ঠিকই। তবে হ্যাঁ, আমরা চাইলে হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট কিন্তু নিয়ে আসতে পারতাম। ঠিক আছে? যেমন বাংলাতে আরো শিক্ষামূলক গল্প কিন্তু হতে পারে। পাশাপাশি হচ্ছে কবিতা তো আছেই। পাশাপাশি আপনার উপন্যাস, নাটক এগুলো তো আসেই।
ঠিক আছে? তো এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি আমরা করতে পারি তথ্যের, তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আ যারা হচ্ছে অলরেডি এসএসসি দিয়ে দিয়েছেন ২০১৬ তে, ১৮ তে, ২০ এ, তারাও কিন্তু চাইলে হচ্ছে এখন বর্তমানে যে রানিং ব্যাচ অর্থাৎ এসএসসি ২৬-২৭ ব্যাচে আপনি চাইলে এখনো সাজেশন দিয়ে দিতে পারেন। কারণ বই তেমন একটা কিন্তু চেঞ্জ হয়নি। তো এখন অনেকেই বিষয়টা নিয়ে বলতে পারেন যে তাহলে প্রবলেমটা কোথায় চেঞ্জ না হলে? আচ্ছা, চেঞ্জ না হলে সমস্যাটা এখানে, কারণ হচ্ছে আপনার দেখা যায় একই তথ্য এবং হচ্ছে বারবার করে স্টুডেন্টরাও অনেক সময় বোর কিন্তু ফিল করে। তো আমার মনে হয় এটলিস্ট কিছু গল্প হতে পারে অথবা শিক্ষণীয় আরো বেশি শিক্ষণীয় যে গল্পগুলো আছে। আমি কোনো রাইটারকে ছোট করতেছি না। তবে হ্যাঁ, নতুনত্ব অবশ্যই রাখা উচিত বিশেষ করে। অর্থাৎ যেগুলো রয়েছে সেগুলো থাকতেই পারে। পাশাপাশি হচ্ছে আরো নতুন কিছু এড করলে আমার মনে হয় অনেক বেশি ভালো হয়। বিশেষ করে নবম, দশম শ্রেণীর ক্ষেত্রে বলতেছি। তো গুরুত্বপূর্ণ তথ্যের অবশ্যই আপডেট করা। এখন কি তথ্যগুলো আপডেট করতে হবে এগুলো হচ্ছে অবশ্যই এনসিটিভির উপর আমি অবশ্যই বলব। ঠিক আছে? কারণ আমি তো কোনো গবেষক অথবা হচ্ছে অভিজ্ঞ কোনো পারসন নেই। কারণ আমার কাছে এটা মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ তথ্যের আরো আপডেটের প্রয়োজন আছে। ঠিক আছে? সেটা হচ্ছে বিষয় ভিত্তিকই হোক। কারণ আমি বলতেছি না যে বিষয়গুলোই চেঞ্জ করে ফেলতে। না। বাংলা যেমন আছে ওইরকমই থাকুক, ইংলিশ আছে, ইংলিশ থাকুক। তবে হ্যাঁ, আমরা চাইলে হচ্ছে পরীক্ষার যে সিস্টেমটা সেটাতে একটু চেঞ্জ আনতে পারি। তথ্যের একটু চেঞ্জ আনতে পারি। যাতে আমাদের শিক্ষার্থীরা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজটাও পাশাপাশি গেইন করে। যেটা পরবর্তীতে তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে যেন অনেক বেশি সুবিধাজনক হয়। তারা যাতে সাফল্য অর্জন করতে পারে এই শিক্ষার মাধ্যমে। ওকে, তো আমার ১ম সমস্যাটা ছিল এইটাই। তো এবার আমরা একটু সমস্যা নাম্বার ২ যেটা আমার কাছে মনে হয়েছে সেটাতে আমরা যাব। ওকে, তো সমস্যা ২ আমার কাছে যেটা মনে হয়েছে, বিশেষ করে আমি এখানে ৯ম-১০ম শ্রেণীর কথাটাই বলবো। কারণ হচ্ছে নরমালি ৯-১০ ছাড়াও হচ্ছে ৭-৮ বিশেষত আমি যতটুকু জানি যে আমাদের টাইমে কিন্তু ছিল। জানি না এখন আছে কতটুকু এটা আমি বলতে পারতেছি না। কারণ হচ্ছে ৭-৮ এ আমার যতটুকু ধারণা যে ব্যবহারিক পরীক্ষা কিন্তু আছে। তবে আমার কাছে মনে হয়েছে যে বিশেষ করে ৭, ৮, ৯, ৯-১০ তো হচ্ছে একই বই পড়ানো হয় আমাদের। তো ৯-১০ এ বিশেষ করে আমাদের ব্যবহারিক পরীক্ষাটা আরেকটু বাস্তবমুখী থাকলে আই থিংক এটা অনেক বেশি ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা প্র্যাকটিক্যাল বলতে হচ্ছে নরমাল ভাবে আমরা যেটা বুঝি। নরমালি একটা প্র্যাকটিক্যাল খাতা লাগবে। খাতার মধ্যে আমরা হচ্ছে আ ব স্কুল থেকে আমাদের যেই স্কুল তারপর হচ্ছে কলেজ থেকে আমাদের যেই বিষয়গুলো দিয়ে দেওয়া থাকবে, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা নোট করে নিয়ে আসবো এবং হচ্ছে আমরা চিত্র আঁকবো শেষ। তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এবং হচ্ছে যদি শিক্ষক যদি চান তাহলে হচ্ছে মুখে কিছু প্রশ্ন ধরতে পারেন। তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, ওইটার উপরে নাম্বার থাকে। আমার মনে হয় যে হ্যাঁ, এই পদ্ধতিটাও ঠিক আছে। তবে এটাকে আমরা চাইলে হচ্ছে আরেকটু ক্রিয়েটিভনেস আনতে পারি এটার মধ্যে। যেমন হচ্ছে আ আমরা হচ্ছে এমন টাইপের কিছু প্রশ্ন দিতে পারি যেগুলো হচ্ছে কোনো হিন্ট ছাড়া। অর্থাৎ হচ্ছে একটা বইয়ের আ নরমালি প্রশ্নগুলো উঠিয়ে দিতে পারি বা হচ্ছে এটাও থাকতে পারে নরমাল ভাবে। তবে হ্যাঁ, আরেকটু এটাকে রিয়ালিস্টিক যদি করা যেতে পারে তাহলে আই থিংক এটা অনেক বেশি ভালো হয়। ঠিক আছে? ওকে, যেমন হচ্ছে আরো বাস্তবমুখী যদি ব্যবহারিক পরীক্ষাটা যদি করতে পারি। যেমন হচ্ছে আমরা নরমাল ভাবে যদি সায়েন্সের কথাই যদি বলি, সায়েন্সের হচ্ছে কিছু বাস্তবমুখী কিন্তু পরীক্ষা থাকতে পারে। যে ছোটখাটো যেই আমরা পরীক্ষাগুলো যেগুলো আমরা বোর্ড বইয়ের মধ্যে পাই, সেগুলো হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে হচ্ছে সেই ধরনের টাস্ক কিন্তু আমরা বোর্ড বইয়ে দিয়ে দিতে পারি। তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো হবে আই থিংক। আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমার নতুন কারিকুলামের উপর যে আমি পক্ষে ছিলাম বিষয়টা কিন্তু এরকম না, যখন নতুন কারিকুলাম দিয়েছিল। তবে হ্যাঁ, একটা বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে দলীয় যে কাজটা আছে সেটা সেটা হচ্ছে অন্তর্ভুক্ত করেছিল মূলত হচ্ছে বিগত সরকার। এই বিষয়টা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। কারণ অনেক সময় দেখা যায় যে পরীক্ষা আমাদের যেভাবে হয়, ব্যবহারিক পরীক্ষাই হোক অথবা হচ্ছে মান্থলি হোক অথবা হচ্ছে বার্ষিক পরীক্ষা যেটাই হোক না কেন, ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু পরীক্ষাগুলো হয়। কিন্তু দলীয় কাজটা আসলে অনেক ইম্পোর্টেন্ট আমার কাছে মনে হয়। কারণ ভবিষ্যতে যখন শিক্ষার্থীরা জব সেক্টরে যখন যায় তখন কিন্তু টিম ওয়ার্কটা কি অনেকে কিন্তু এটাই বুঝে না। সবাই মনে করে যে নিজের ক্ষেত্রেই কাজটা করতে হবে, নিজেই আমি যা পারি তাই করব।
যে ভুল হইলে হইলো, না হইলে নাই, বিষয়টা কিন্তু এরকম না। কারণ হচ্ছে আপনি যত বড় জবই করেন না কেন, সরকারি হোক কিংবা বেসরকারি হোক, আপনাকে কিন্তু দলের সাথেই কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? একা একাই কিন্তু আপনি চাইলেই 100% দিয়ে দিতে পারেন না। এটা আসলে মানে ওয়ার্ক এবিলিটির ক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্নে চলে আসে, বা ম্যানেজমেন্টের কথাই যদি বলেন, সব সেক্টরে কিন্তু টিম ওয়ার্কটা প্রয়োজন আছে। তো আমরা হচ্ছে এই ধরনেরই বাস্তবমুখী কিছু ব্যবহারিক পরীক্ষা আমরা টিম ওয়ার্ক হিসাবে কিন্তু দিয়ে দিতে পারি, ঠিক আছে? এবং পাশাপাশি হচ্ছে টিম ওয়ার্কের পাশাপাশি অনেক সময় দেখা যায় যে টিম ওয়ার্ক ৫-৬ জনের দিলে একজনই অনেক ভালো করে এবং হচ্ছে আপনার বাকিগুলো হচ্ছে করলো না, এরকমও যেন না হয়। অবশ্যই আমরা হচ্ছে টিমের মধ্যে একেকজনকে একেকটা হচ্ছে টাস্ক দিয়ে দিতে পারি, ঠিক আছে? এখন ওই টাস্ক ভিত্তিতে হচ্ছে আমরা নাম্বার দিতে পারি। তাহলে এটা অনেক, আই থিংক অনেক বেশি ভালো হয়, ঠিক আছে? এখন যদি আমরা দেখি যে ব্যবহারিক পরীক্ষার মধ্যে ধরেন ৬ জনের যদি একটা টিম হয়, তো ৬ জনের মধ্যে যদি এমন দেখা যায় যে 50% আমাদের যেই স্টুডেন্টরা আছে তাদের রেসপন্স অনেক ভালো, অনেক ভালো কাজ করেছে, তাহলে হচ্ছে আমরা তাদেরকে ফুল মার্ক দিতে পারবো। অথবা হচ্ছে যারা একটু মানে মোটামুটি 80 বা 70% যারা হচ্ছে অ্যাক্টিভ ছিল, তাদেরকে আমরা আরেকটু কম মার্ক দিতে পারবো, ঠিক আছে? এই ধরনেরই যদি হয় তাহলে আশা করি পাশাপাশি স্টুডেন্টরা টিম ওয়ার্কও কিন্তু শিখতে পারবে, এবং হচ্ছে আমরা আহ, শিক্ষার্থীদেরকে হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল ভাবে হচ্ছে আমরা তাদেরকে অ্যাক্টিভ করাতে পারবো ইনশাল্লাহ, কারণ দুইটারই কিন্তু প্রয়োজন আছে। তারা যখন রিয়েল লাইফে এক্সপিরিয়েন্সের মধ্যে যাবে তখন তো এটা শুরু থেকে এই পরিবেশটা দেওয়াটা আসলে আমার মনে হয় অনেক জরুরি, ঠিক আছে? কারণ বাস্তবমুখী ব্যবহারিক পরীক্ষাটা আসলেই অনেক ইম্পর্টেন্ট আছে। এবং পাশাপাশি হচ্ছে যদিও হচ্ছে এটা টপিকের বাইরে চলে যায়, তবে হ্যাঁ, যেসব স্কুল কলেজে হচ্ছে ল্যাবরেটরি রয়েছে তাদের কথা তো নাই বললাম, তবে হ্যাঁ, ল্যাবরেটরির নিয়মিত পরীক্ষা, বিশেষ করে বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে অনেক সময় দেখা যায় ল্যাবে প্রবেশ করতে দেওয়া হয় না, তারপরে হচ্ছে নিয়মিত ল্যাব ক্লাস হয় না, এরকম যেন না হয়, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, তো এই ছিল আমার সমস্যা ২ এবং এর সম্ভাব্য সমাধানও হচ্ছে নিয়ে একটু আলোচনা করলাম। ওকে, এবার আমি আমার কাছে যেটা মনে হয়েছে সমস্যা ৩ এর, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো ৩ নাম্বার সমস্যাতে আমরা যাচ্ছি। আচ্ছা, তো ৩ নাম্বার যে সমস্যাটা এটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বিভাগ ভিত্তিক যে সম্ভাব্য কর্মক্ষেত্র সম্পর্কিত শিক্ষা সফর না থাকা। এটা আমার কাছে মনে হয়েছে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ। কারণ নরমালভাবে আমরা বর্তমানে অধিকাংশ দেখা যায় স্কুল কলেজ শিক্ষা সফর বলতে আমরা যেটা বুঝি নরমালভাবে, যেটাকে আমরা পিকনিককেই নরমালি আমরা ওই শিক্ষা সফর বুঝি। দেখুন, একটা বিষয় বলে রাখতে চাই যে পিকনিক এবং হচ্ছে শিক্ষা সফর ২ টা কিন্তু সেম না। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা শিক্ষা সফর বলতেছি ঠিকই, বাট শিক্ষা সফরের ক্ষেত্রে এমন জায়গা হচ্ছে আমরা চয়েস করতেছি যেগুলো নরমালি হচ্ছে কি মানুষ ঘোরার জন্য যায়। তাহলে তো এটা শিক্ষা সফর হইল না। ঠিক আছে? আর আমার কাছে মনে হয় যে শিক্ষা সফরটা হচ্ছে এটা বছরে অন্ততপক্ষে ২ বার যদি হয় তাহলে এটা অনেক ভালোই হয়। আর এটা যদি বোর্ড বইয়ে মেনশন থাকে তাহলে এটা অনেক বেশি ভালো। এখন অনেকে বলতে পারেন যে স্কুল কলেজের কর্তৃপক্ষ যদি কেউ দেখে থাকেন তাহলে বলতে পারেন তাহলে এই টাকার ফান্ডিংটা আসবে কোথায়? নরমাল ভাবে আপনারা যেমন পিকনিকের টাকা যেভাবে উঠান ঠিক সেম ভাবেই যদি হচ্ছে শিক্ষার্থীরা যারা হচ্ছে আগ্রহী, ইনশাল্লাহ আশা করি আগ্রহী হবে না কেন? তো যারা আগ্রহী আছে তাদেরকে নিয়ে হচ্ছে পিকনিকের মতোই হচ্ছে আপনারা চাইলে হচ্ছে একটা শিক্ষা সফর করতেই পারেন। এখন এই সফরটা কি রিলেটেড হবে এটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করব। তো এখানে আমি আরেকটা বিষয় কিন্তু লিখে দিয়েছি, সেটা হচ্ছে বিভাগ ভিত্তিক সম্ভাব্য কর্মক্ষেত্র। এখন বিভাগ ভিত্তিক কেন বলা হয়েছে? কারণ হচ্ছে নবম শ্রেণীতে উঠলে আমাদের কি হয়ে যায়, বিভাগগুলো ভাগ হয়ে যায়, অর্থাৎ কমার্স এবং আর্টস এবং সায়েন্স। এখন এই বিভাগ ভিত্তিক বিষয়গুলোর ক্ষেত্রেই আমরা হচ্ছে চাইলে শিক্ষা সফর রাখতে পারি, ঠিক আছে? এখন এই শিক্ষা সফরে যে শুধুমাত্র যে সায়েন্সের ক্ষেত্রে যে সায়েন্স যে স্টুডেন্টরাই থাকবে বিষয়টা কিন্তু এরকম না। এখানে চাইলে কমার্স আর্টসের স্টুডেন্টরাও চাইলে জয়েন করতে পারে, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় যে অনেক আমি উইথ ডিউ রেসপেক্ট নিয়ে বলতেছি, বিশেষ করে যদি কোনো প্যারেন্টস দেখে থাকেন এই ভিডিওটা, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যারেন্টসরা শিক্ষার্থীদের অনেক জোর করে থাকেন, বিশেষ করে যদি দেখা গেল হচ্ছে সে সায়েন্স নিতে পারবে না বা হচ্ছে সায়েন্স পড়াটা তার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় বা ভালো ফলাফল করতে পারবে না, তারপরেও দেখা যায় হচ্ছে আপনার তার ক্যারিয়ারের জন্য হোক অথবা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যামিলির চাপে তাকে সায়েন্স নিয়ে পড়তে হয়। এরকম আরও অনেক আছে, কমার্স তারপরে আর্টস এরকমও হইতে পারে। তো এই রকমের ক্ষেত্রে আমরা হচ্ছে যদি সে নিয়েই ফেলে, যদি হচ্ছে এমনকি অনেক সময় দেখা যায় ফ্রেন্ডের ইয়াতে পড়ে হচ্ছে সে দেখা যায় যাতে তার সাথে হচ্ছে আপনার ক্লাসগুলো করতে পারে, একসাথে যেন বসতে পারে, কথা বলতে পারে, সেই জন্য দেখা যায় অনেক স্টুডেন্টরা হচ্ছে
গ্রুপ হচ্ছে চেঞ্জ করে ফেলে নিজের, ঠিক আছে? দেখা গেল সায়েন্স সে ভালো পারবে, তারপরেও তার ম্যাক্সিমাম ফ্রেন্ড কমার্সে গেছে, তো কমার্সে সে চলে আসে। তো এরকম ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে বোর্ড বইয়ের মধ্যে দিয়ে দিতে পারি যে হচ্ছে বিভাগ ভিত্তিক যে কর্মক্ষেত্র, অর্থাৎ হচ্ছে আমরা এমন একটা শিক্ষা সফর আয়োজন করতে পারি যেটার ক্ষেত্রে সম্ভাব্য যাদের তাদের হচ্ছে যাতে ভবিষ্যতের ক্যারিয়ারের ক্ষেত্রে যাতে অনেক বেশি তাদের মানে অনেক বেশি যাতে তার একটা আইডিয়া পেতে পারে, অর্থাৎ তার বড় হয়ে আনুমানিক কি হতে পারে, মানে কি করা উচিত বা কি পরিকল্পনা করা যায় একজন শিক্ষার্থী হিসেবে। যেমন হচ্ছে কমার্সের যদি কথা বলি, তো কমার্সের স্টুডেন্টদেরকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে নিয়ে দিতে পারি। এখানে কোনো প্রতিষ্ঠানের হচ্ছে মানে যেদিন প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে হোক, বা এটা স্কুল কলেজের পক্ষরা করবেন, বাট হ্যাঁ এটা অবশ্যই মেনশন করে দিলে বোর্ড বই অনেক বেশি ভালো হয়। যে অবশ্যই হচ্ছে মাসে একবার বা হচ্ছে ৩-৪ মাসের মধ্যে অ্যাটলিস্ট একবার হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর হইতে পারে। তারপরে আবার হচ্ছে একটা মানে যেদিন হচ্ছে এখন সায়েন্সদের স্টুডেন্টদের জন্য আমরা কি করতে পারি? সায়েন্সদের স্টুডেন্টদের জন্য অনেক স্বপ্ন কিন্তু থাকে যে হচ্ছে মেডিকেলের আপনার হচ্ছে মেডিকেল নিয়ে পড়ার, অর্থাৎ ডাক্তার হওয়ার এই সেই। তো এখন আমরা হচ্ছে চাইলে যদিও মেডিকেল হচ্ছে অধিকাংশই আপনার খোলাই কিন্তু থাকে, তো অনেক কর্মব্যস্ততা থাকে। তবে হ্যাঁ, আমরা যদি চাই একটু ম্যানেজ করা যেতেই পারে একদিনের জন্য। তো স্টুডেন্টদের জন্য আসলে বাস্তব ভিত্তিক যে কর্মক্ষেত্র সেটার একটা আইডিয়া দেওয়ার জন্যই কিন্তু আমার এই কথাটা হচ্ছে লেখা যে হচ্ছে বিভাগ ভিত্তিক আমরা সম্ভাব্য কর্মক্ষেত্র সম্পর্কিত শিক্ষা সফর যদি আমরা রাখতে পারি, এটা বছরে একটাও হইতে পারে বা দুইটাও হইতে পারে, অ্যাটলিস্ট হচ্ছে এটা আমার মনে হয় অনেক স্টুডেন্টদের জন্য আগ্রহ হবে। আর এটা শুধুমাত্র কমার্সদের জন্য যে আসবে বিষয়টা কিন্তু এরকম না। ইন্ডাস্ট্রিয়াল স্টুডে হচ্ছে যদি চাই কেউ আর্টস এবং সায়েন্সের স্টুডেন্টরাও যেতে পারে, কোনো প্রবলেম নাই। আর একসাথে যদি যায় তো এটা স্কুল কলেজের জন্য ভালো, ঠিক আছে? কারণ হচ্ছে বেশিই থাকবে এবং পাশাপাশি যেভাবে পিকনিক যেরকম হয় সেভাবেই হইলো, নতুন অনেক কিছু জানতে পারলো পাশাপাশি, ঠিক আছে? তো আমার মনে হয় এটা হচ্ছে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য একটা অনেক বড় সাকসেসের বিষয় থাকবে আমার মনে হয়, যাতে তারা ভবিষ্যতে একটা আইডিয়া পেতে পারে যে কাজগুলো কিভাবে হয় না হয়। যেমন হচ্ছে আমরা আরো অনেক বিষয়, যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে, তারপরে হচ্ছে আমরা ঐতিহাসিক জায়গাতেও হচ্ছে আমরা করতে পারি, ঠিক আছে? ঐতিহাসিক জায়গাগুলোতেও হচ্ছে নিয়ে যেতে পারি। তো এটা আই থিংক অনেক বেশি ভালো হতে পারে শিক্ষার্থীদের জন্য। ওকে, তো এবার আমরা হচ্ছে সমস্যা নাম্বার ৪ দেখব, যে ৪ও আমার কাছে মনে হয়েছে যেটা অনেক ইম্পর্টেন্ট বিষয়টা। ওকে, ওকে, তো ৪ আমার কাছে যেটা মনে হয়েছে যেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অবশ্যই হচ্ছে ক্লাস ভিত্তিকই কিন্তু হইতে হবে, ঠিক আছে? ক্লাস ভিত্তিক হচ্ছে বিষয়টা কিন্তু থাকতে পারে। যেমন হচ্ছে সমস্যা ৪-এর আমি বলেছি যে আইসিটি বইয়ের তথ্যসমূহ যুগোপযোগী করে তোলা। এটা বিশেষ করে ক্লাস 9-10 এবং ইন্টারের কথাটা আমি বলতেছি মেনশন করে। কারণ অনেক সময় দেখা যায় আমাদের আইসিটি বইটা যেমন ছিল তেমনই কিন্তু বেশিরভাগ আসে। অর্থাৎ খুব বেশি একটা আপডেট কিন্তু আসে না। কারণ আমরা কিন্তু বর্তমানে মোটামুটি আপনারা সকলেই জানেন অনেক প্রযুক্তির কিন্তু উন্নয়ন কিন্তু এসেছে। ঠিক আছে? কিন্তু আমরা হচ্ছে আমাদের বইগুলোকে ওই আগের অবস্থাতেই কিন্তু রেখেছি। হ্যাঁ, এখন এখান থেকে আমরা যেমন আছে তেমনই কিন্তু থাকুক, বাট আমরা চাইলে নতুন কিছু হচ্ছে এড করে নিতে পারি। যেমন হচ্ছে স্বাভাবিকভাবে আমরা এআই এর ব্যাপারে হচ্ছে কিছু বিষয় আমরা চ্যাপ্টার ইনক্লুড করতে পারি, অথবা হচ্ছে আপনার কিছু অনুচ্ছেদ নতুন করে হচ্ছে আমরা দিতে পারি। কারণ আমরা জানি এআই এর অনেক সফটওয়্যার কিন্তু আসতেছে এবং হচ্ছে এআই নিয়ে কিন্তু গবেষণার কিন্তু শেষ নেই। আশা করি হচ্ছে এই বিষয়গুলো যদি ভালো করে যাতে উপস্থাপন যদি করা যায় আমাদের বোর্ড বইতে, এবং পাশাপাশি হচ্ছে প্র্যাকটিক্যালও অনেক বেশি প্রয়োজন। কারণ হচ্ছে আমরা যদিও এটা বোর্ড বইয়ের হচ্ছে বাহিরেরই কাজ, তবে হ্যাঁ স্কুল কলেজেও যদি এরকম ব্যবস্থা যদি থাকতো যে হচ্ছে এইচটিএমএলই হোক অথবা হচ্ছে আপনার এইচটিএমএল হোক, কিংবা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, অথবা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন হোক, তো এই ধরনের বিষয়গুলো যদি হচ্ছে আরো ভালোভাবে যদি ইনক্লুড করা যেতে পারে, এমনকি হচ্ছে প্র্যাকটিক্যালি। কারণ আইসিটির মধ্যে আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি যে গ্রাফিক ডিজাইন, তারপরে এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, হ্যাঁ এগুলো দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এটা অনেক বেশি ভালো ভালো একটা উদ্যোগ।
তবে হ্যাঁ, সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই এক্সেল এবং হচ্ছে পাওয়ার পয়েন্ট আপনি পড়ে যতটা না শিখতে পারবেন, তার চেয়ে ভালোভাবে আপনি শিখতে পারতেছেন হচ্ছে এগুলো যদি বাস্তবে আপনি দেখতে পারতেন, বাস্তবে যদি হচ্ছে এক্সেলগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করতে পারতেন, কিভাবে এক্সেলে হিসাব রাখা হয়, পাশাপাশি গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারগুলো, ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে আপনার আরও অনেক যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে একটু মানে জাস্ট একটু প্র্যাকটিক্যালের জন্য হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কিন্তু ছিল। ঠিক আছে, তো এইটা যদি একটু জোর দেওয়া হয় তাহলে আশা করি স্কুল কলেজগুলোতেও হচ্ছে এগিয়ে আসা হবে। ঠিক আছে, আর পাশাপাশি হচ্ছে আমরা এগুলো নিয়ে লাইভ প্রজেক্ট কিন্তু করতে পারি, অর্থাৎ স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যালের পরীক্ষা হিসাবে রাখতে পারি আইসিটি। ঠিক আছে, আইসিটির হচ্ছে যেমন কিছু থাকলো ভিজুয়াল পরীক্ষার উপর, আবার কিছু থাকলো হচ্ছে লিখিত পরীক্ষার উপর। ঠিক আছে, প্র্যাকটিক্যালটাকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি আইসিটির। আর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যুগোপযোগী করে তোলা, অর্থাৎ বর্তমানে যে নতুন নতুন প্রযুক্তিগুলো আছে, কারণ এই আইসিটির বিষয়টা কিন্তু অনেক গবেষণারও বিষয় কিন্তু আছে। তো যারা যারা এনসিটিবির আইসিটি সেক্টরটাতে আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে অবশ্যই এই বিষয়টার উপর একটু জোর দিতে, কারণ এই আইসিটি সেক্টরটা এমন একটা সেক্টর যেটা হচ্ছে ভবিষ্যতে ইনশাল্লাহ জব মার্কেটের জন্য অনেক যুগান্তকারী ভূমিকা হতে পারে, যদি এনসিটিবির ক্ষেত্রেই যদি আমরা এই উদ্যোগটা নিতে পারি। ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের শিক্ষার্থীরা শিক্ষিত, ঠিক আছে, অনেক অনেক ডিগ্রি আছে, অনেক অনেক হচ্ছে আপনার কি বলে অনেক সম্মানজনক পর্যায়েও কিন্তু থাকে, হচ্ছে জিপিএ 5 পেয়ে, তারপরে ফার্স্ট ক্লাস পেয়ে, তারপরেও দেখা যায় তাদের জব হয় না, কারণ হচ্ছে এই বেসিক কম্পিউটার না জানার কারণে, কম্পিউটারের সফটওয়্যার না চালানোর কারণে, তারপরে হচ্ছে এরকম আইডিয়া না থাকার কারণে। ঠিক আছে, এমনকি টিম ওয়ার্ক না থাকার কারণে, পাশাপাশি হচ্ছে আপনার তাদের হচ্ছে তাদের ভালোভাবে হচ্ছে মানে কমিউনিকেশন লেভেলটাও অনেক লো হয়ে থাকে। তো এই ধরনেরই অনেক সমস্যা থাকতে পারে। তো এই আইসিটি বইটার তথ্য যে যুগোপযোগী করা, এটা আশা করি আমার মনে হয় যে এটা সময়েরই দাবি আমার কাছে মনে হয়। তো যার কারণে এটা ইনক্লুড করা। তো আশা করি হচ্ছে এটার চেঞ্জ আসবে আশা করি। তো নতুন সরকারকে আমাদেরও একটু সময় দেওয়া উচিত অবশ্যই। ওকে, তো এইবার আমরা যাচ্ছি আমাদের সমস্যা নাম্বার ৫ এ, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে না এটাও একটা সমস্যা হতে পারে, কারণ ওকে আমরা ৫ নাম্বার সমস্যাতে যাচ্ছি। তো ৫ নাম্বারে আমার কাছে মনে হয়েছে যে বিতর্ক, তারপরে বিজ্ঞান মেলা, বাণিজ্য মেলা, তারপরে হচ্ছে কুইজ, দলীয় কাজ, নরমালি হচ্ছে এরকম কিছু বিষয় অবশ্যই উল্লেখ থাকা উচিত বোর্ড বইয়ের মধ্যে, এবং পাশাপাশি হচ্ছে নাম্বারের ব্যবস্থাও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, আই থিঙ্ক এটা অনেক বেশি ভালো হয়, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে এটা আমাদের শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলের জন্য কিন্তু অনেক জরুরি। কারণ অনেক সময় দেখা যায় যে একজন শিক্ষার্থী অনেক ভালো পরীক্ষা দিতে পারে এবং হচ্ছে ভালো নাম্বার তুলতে পারে, তারপরে হচ্ছে সে সব কিছুতেই ভালো, কিন্তু দেখা গেল যে হচ্ছে সে মানে ভালো করে মানুষের সাথে কথাও বলতে পারতেছে না, তার মধ্যে জড়তা রয়ে গেছে। তো এই ধরনেরই অনেক সমস্যা কিন্তু থাকে, যেটা পরবর্তীতে তাদের ক্যারিয়ারের জন্য কিন্তু অনেক বেশি একটা ভালো নয়, এবং পাশাপাশি সে যদি হচ্ছে বিজনেসও যদি করতে চায় বা নিজে নিজে কিছু করতে চায়, তখন দেখা গেল এই কমিউনিকেশন স্কিল না থাকার কারণে তাহলে হচ্ছে তার অনেক পিছিয়ে পড়া লাগে অন্যদের থেকে। তো এই ধরনের প্রবলেম থেকে আমার মনে হয় বের করার জন্য এই প্রতিযোগিতাগুলো কিন্তু করা যেতে পারে, যেমন হচ্ছে যে বিতর্ক, যেমন ডিবেট, নর্মাল ভাবে ডিবেট, তারপরে হচ্ছে বিজ্ঞান মেলা, যেটা হচ্ছে আমার মনে হয় যে স্কুল কলেজের প্রতিষ্ঠানগুলোতে নর্মাল ভাবে বিজ্ঞান মেলাটা আয়োজন করা উচিত অ্যাটলিস্ট বছরে একবার, যেখানে সবাই হচ্ছে অন্তর্ভুক্ত হতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে বাণিজ্য মেলা থাকতে পারে, অর্থাৎ কমার্সের যত স্টুডেন্ট যারা রয়েছেন তারা হচ্ছে ওই যে নিজেদের স্টল করবে। তো এইটাতে সুবিধা হচ্ছে সবচেয়ে ভালো কথা সেটা হচ্ছে আপনার এই বাণিজ্য মেলা, বিজ্ঞান মেলা, এখানে হচ্ছে এখানে কাস্টমারও হবেন হচ্ছে স্কুলের হচ্ছে এবং বা হচ্ছে কলেজের শিক্ষার্থীরা, এবং হচ্ছে যারা স্টল দিবেন তারাও হচ্ছে না এই শিক্ষার্থীরা, তাদের মাঝে একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে, একটা হচ্ছে মানে একটা ভালো বন্ডিং কিন্তু তৈরি হবে, এবং পাশাপাশি হচ্ছে একটা লিডারশিপেরও কিন্তু একটা ব্যাপার আছে, লিডারশিপ এবং পাশাপাশি আপনার গ্রুপ ওয়ার্কের হচ্ছে অনেক ভালো একটা মেল বন্ধন কিন্তু তৈরি হবে, যেটা পরবর্তীতে হচ্ছে তাদের ফিউচারে যে অনেক অনেক কাজে দিবে আমার কাছে মনে হয়। পাশাপাশি হচ্ছে কুইজ প্রতিযোগিতা এটাও আছে, পাশাপাশি তাদের হচ্ছে জ্ঞান আউট নলেজ এগুলো হচ্ছে অনেক কাজ দিবে কুইজের মাধ্যমে। আবার হচ্ছে কি দলীয় কাজের কিছু অনুচ্ছেদ যদি থাকে তাহলে এটা অনেক ভালো, আমি কিন্তু চ্যাপ্টারের কথা বলতেছি না, যেগুলো নর্মাল ভাবে বিষয়গুলো আছে সেগুলোর উপরে কিন্তু দলীয় কাজ দেওয়া যেতে পারে।
ঠিক আছে? তাহলে এটা আমার মনে হয় অনেক বেশি ভালো হয়, এবং সেগুলোর প্রতিও যদি নাম্বারের ব্যবস্থাও যদি থাকে, যেমন হচ্ছে আমরা নরমালি পরীক্ষা হয় কত 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে, তো ওই 10টা মার্ক হচ্ছে আমরা নরমালি আমাদের তাহলে এই নাম্বারগুলো আরেকটু বাড়তি রাখতে পারি। যেমন হচ্ছে আপনার 120-এ যদি টোটাল পরীক্ষা হয় তাহলে এটা অনেক ভালো হয়। ঠিক আছে? 120-এ যদি পরীক্ষা যদি আমরা রাখি, 100 মার্ক হচ্ছে নরমালভাবে যেভাবে পরীক্ষা হয় সৃজনশীল নৈবেত্তিক ওরকমই হোক, পাশাপাশি হচ্ছে 10টা মার্ক থাকুক হচ্ছে এই কারিকুলামগুলোতে, অর্থাৎ এই যে বিতর্ক, বিজ্ঞান মেলা এগুলোর মধ্য থেকে আপনার যারা অনেক ভালো করবে সেই সব স্টুডেন্টদের জন্য নাম্বার মার্ক দেওয়া হবে। ঠিক আছে? 10-এ 10 না হইলেও অ্যাটলিস্ট 8-9 এরকম হচ্ছে পারফরমেন্সের ভিত্তিতে। ঠিক আছে? এরকম হতে পারে। পাশাপাশি এটা সবচেয়ে বেশি কাজে দিবে মূলত হচ্ছে তাদেরকে একজন মানে আর কি একটা ভালো একটা স্কিলফুল পারসন হিসেবে গড়ে তুলতে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে? মূলত নাম্বারটা তো আর বড় কথা না, বড় কথাটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে হচ্ছে ভালোভাবে একদম হচ্ছে এক্সপিরিয়েন্স ভাবে মূলত গড়ে তোলা, যাতে তারা হচ্ছে পরবর্তীতে যে শিক্ষা জীবন ছেড়ে যাতে স্ট্রাগল না করে অনেক বেশি। ঠিক আছে? তো এই কারিকুলামগুলো হচ্ছে আমরা যদি করতে পারি তাহলে এটা আমার মনে হয় অনেক ভালো হয়। সেক্ষেত্রে নাম্বার বেড়ে 110 বা 120 হতে পারে। ঠিক আছে? ওকে। আর বাস্তব ভিত্তিক হচ্ছে প্র্যাকটিক্যালের ব্যাপারে তো আমি বললামই। সেটার ক্ষেত্রে 10 নাম্বার থাকতে পারে, আর এটার ক্ষেত্রেও 10 নাম্বার থাকতে পারে। ঠিক আছে? আর শুধু যে প্র্যাকটিক্যালের বিষয়টা আমি ওখানে মিস করে গিয়েছিলাম। শুধু যে প্র্যাকটিক্যাল হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে থাকবে বিষয়টা কিন্তু এরকম না। আমার কাছে কেন যেন মনে হয় যে সায়েন্স ছাড়াও আর্টস এবং কমার্সের মধ্যেও কিন্তু প্র্যাকটিক্যালটা রাখা উচিত। ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় হচ্ছে তাহলে আপনার কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে বিজনেসের একটা স্কিল তৈরি হবে। আবার হচ্ছে অনেকে মনে করতে পারেন যে আর্টসের ক্ষেত্রে আবার হচ্ছে মানে প্র্যাকটিক্যাল দেওয়ার মানে কারণটা কি এই সেই, বা আসলে কি যুক্তিযুক্ত কিনা। আচ্ছা, আর্টসের ক্ষেত্রেও দরকার রয়েছে, কারণ হচ্ছে আর্টসের যে ইতিহাসের যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ তারা যখন হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট যদি কোনো টপিক থাকে, অর্থাৎ হচ্ছে আপনার ঐতিহাসিক প্রেক্ষাপট থাকতে পারে, এবং আর্টসের মধ্যে তো অন্যান্য সাবজেক্টগুলোও আছে, যেমন পৌরনীতি আছে, তারপরে হচ্ছে আপনার পৌরনীতির মধ্যে কি রাষ্ট্রের কথাবার্তা আছে, তো তারপরে ভূগোল আছে। ঠিক আছে? যেটা হচ্ছে সায়েন্সের রিলেটেড, তো সেইগুলোতে আমরা নর্মালভাবে প্র্যাকটিক্যাল কিন্তু যোগ করতে পারি যদি চাই। ঠিক আছে? ওকে। তো এবারে আমরা সবার লাস্ট যে সমস্যা আছে সেই সমস্যাটা নিয়ে আলোচনা করব। ওকে, তো সমস্যা নাম্বার 6 এ যাচ্ছি এবং এটাই শেষ। তো 6 নাম্বার আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 3টি ছাড়াও আরো কিছু বিভাগ যুক্ত করা। ঠিক আছে? আমি এটা এখনই বলতেছি না, অবশ্যই এটার মধ্যে অনেক কি বলে অনেকের মানুষের মতামত নেওয়ার কিন্তু প্রয়োজন আছে, পাশাপাশি গবেষণার কিন্তু মানে প্রয়োজন আছে। কারণ অধিকাংশ দেশেই আপনারা খেয়াল করে দেখবেন, বিশেষ করে আপনারা যারা বাহিরে থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন বা নর্মালভাবে আপনারা বুঝবেন যে নর্মালি আমাদের ক্লাস 9-এ ওঠার পরেই হচ্ছে আমাদের দেখা যায় বিভাগে ভাগ হয়ে যায় স্টুডেন্টরা, আর বিভাগের হচ্ছে তেমন একটা বিকল্প থাকে না, জাস্ট আছেই মাত্র 3টা বিভাগ, সায়েন্স, কমার্স, আর্টস। ঠিক আছে? কিন্তু অন্যান্য দেশে যে যদি আপনি দেখেন যে এই 3টা বিভাগ ছাড়াও কিন্তু অন্যান্য অনেক বিভাগ কিন্তু আছে। সেখানে হচ্ছে আপনার কি বলে সংস্কৃতি থাকতে পারে, ধর্মীয় বিষয় থাকতে পারে। তো এই ধরনেরই কিছু কিছু বিভাগ আমরা চাইলে হচ্ছে যুক্ত করতে পারি, অ্যাটলিস্ট হচ্ছে 4টা থেকে 5টা বা হচ্ছে 6টার মতো হচ্ছে বিভাগ যদি আমরা যোগ করতে পারি তাহলে আই থিঙ্ক এটা তাদের জন্য অনেক বেশি বেটার হয়। যেমন হচ্ছে আইসিটি নিয়ে আলাদা একটা বিভাগই কিন্তু হইতে পারে। ঠিক আছে? আইসিটি নিয়ে আলাদা একটা বিভাগই কিন্তু হতে পারে। পাশাপাশি হচ্ছে আপনার আরো অনেক বিষয়, যেমন হচ্ছে আপনার ক্যারিয়ার নিয়ে হচ্ছে আলাদা একটা ইয়া হতে পারে। ঠিক আছে? গবেষণার ক্ষেত্রে, তারপরে আবার হচ্ছে বর্তমানে কিন্তু ডেটা সায়েন্স অনেক বেশি কিন্তু চলতেছে। ঠিক আছে? তো ডেটা সায়েন্স, তারপরে হচ্ছে আপনার আরো অনেক বিষয় কিন্তু ইনক্লুড করা যেতে পারে ডিপার্টমেন্ট হিসাবে। ঠিক আছে? তো এটা আমার মনে হয় স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু আগ্রহটা বাড়বে। কারণ হচ্ছে এরকম অনেকেই থাকতেই পারে যে সায়েন্স, কমার্স, আর্টস কোনোটাই তার জন্য সুটেবল না। বিশেষ করে আমি তাদের জন্য বলতেছি। তো এটা অনেক বেশি ভালো হবে আমার মনে হয়। ওকে, তো সমস্যাগুলো আমি একে একে সবগুলোই বললাম আমার কাছে যেগুলো মনে হয়েছে। আপনার কাছে যদি কোনো কিছু লেগে থাকে বা হচ্ছে এই জায়গাটা উন্নতি করার হতে পারে বা এই সমস্যাটা উল্লেখ করা যেতে পারে, সেগুলো হচ্ছে আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ কমেন্টে। ওকে, আর যদি ভিডিওতে অবশ্যই বললাম, এটা শুরুতেই বলেছিলাম, আবারও বলতেছি, যদি কোনো জায়গায় ভুল ত্রুটি যদি থেকে থাকে আমার, তাহলে অবশ্যই হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আমিও হচ্ছে ছোটই মানুষ। ওকে, কেউই হচ্ছে ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, আমরা মানুষ। ওকে।
ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো যারা এখন শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা হচ্ছে একটি পরিবর্তনশীল এবং হচ্ছে অনেক সুন্দর এবং হচ্ছে ইতিবাচক বাংলাদেশ হচ্ছে আমরা চাচ্ছি। ঠিক আছে, সবার পজিটিভ মাইন্ডসেট এবং হচ্ছে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সর্বোচ্চ সাফল্য কামনা করে আজকের